ওকে, আমরা শুরু করছি। আমরা আজকে মূলত ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টেনা নিয়ে আলাপ করব। এই আজকের আলোচনা থেকে একটা জিনিস কি হবে, সেটা হচ্ছে তোমরা ফাইনালি তোমাদের নিজেদের যে ডিজাইনটা করবে সেটা কোন অ্যাপ্লিকেশনের জন্য করতে চাও সেখানে তার একটা দারুণ, খুব ভালো একটা ধারণা পাবো আজকে। তা আমরা উম, এইখানে এই অ্যান্টেনার অনেকগুলো টাইপ আছে, এর ভিতরে বেশ ইম্পর্টেন্ট যে টাইপ গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করার চেষ্টা করব। এর ভেতরে ফার্স্ট যে টাইপটা নিয়ে আমরা আলাপ করবো সেটা হচ্ছে শর্ট ডাইপোল অ্যান্টেনা। শর্ট ডাইপোল অ্যান্টেনা মূলত এটাকে বলা হয় ওয়ান অফ দ্য সিম্পলেস্ট অ্যান্টেনা। এটা একটা ওপেন সার্কিট এবং ফিড সেন্টার নিয়ে গঠিত হয়, এবং ওপেন সার্কিট এবং ফিড সেন্টারটা এটার ওপেন সার্কিটের দুইটা পোল থাকে, দ্যাট মিনস দুইটা পার্ট থাকে, যে কারণে এটাকে ডাইপোল বলা হয়। তোমরা যদি ছবির দিকে খেয়াল করো তাহলে এই অ্যান্টেনা গুলোর এইদিকে একটা পার্ট, এইদিকে একটা পার্ট, দুই দিকে দুইটা পোলের মতো, অর্থাৎ মেরু ইয়ের মতো কাজ করে, যে দুইটা প্রান্ত। এই কারণে এটাকে নাম দেওয়া হয়েছে ডাইপোল। আর এই ডাইপোলের সাথে অ্যাড করা হয়েছে শর্ট ডাইপোল। তো শর্ট ডাইপোল কেন অ্যাড করা হয়েছে, এইটা একটু ডিফারেন্ট কেস। বাট যখন আমাদের অ্যান্টেনা গুলোতে দুইটা পোল থাকবে, দুইটা আহ মানে ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, তখন আমরা সাধারণত এটাকে ডাইপোল বলে থাকি। তো এইখানে শর্ট ডাইপোল বলার কারণ হচ্ছে এটা আসলে আহ মানে ইয়ের কি বলে, এর যে সেই ওয়েভ লেন্থের তুলনায় অ্যান্টেনার লেন্থটা অনেক ছোট হয়, যে কারণে এটা শর্ট ডাইপোল বলা হয়। দ্যাট মিন্স আমরা যদি থিঙ্ক করি তাহলে দেখো এই অ্যান্টেনাটার এটা হচ্ছে লেন্থ, আর বলছে কি এই লেন্থটা অনেক বেশি ছোট হবে কিসের চাইতে, ল্যামডার চাইতে। কি পরিমাণ ছোট, কমপক্ষে এর 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোনো অ্যান্টেনার লেন্থ যদি, প্রথম শর্ত হচ্ছে এর দুইটা পোল থাকবে, দ্যাট মিনস এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। আরেকটা হচ্ছে এর লেন্থ যদি এর ওয়েভ লেন্থের 1/10 চেয়ে ছোট হয়, অর্থাৎ 10 ভাগের 1 ভাগের চেয়ে ছোট হয়, তাহলে আমরা এটাকে শর্ট ডাইপোল অ্যান্টেনা বলে থাকি। শর্ট ডাইপোল অ্যান্টেনার ইয়ের ক্ষেত্রে আমাদের যেই ইনফরমেশন গুলো জানা দরকার সেটা হচ্ছে মূলত এটা এক্স এবং ওয়াই এক্সিস বরাবর এই পোল দুইটা থাকে, আর জেড এক্সিস বরাবর এটা জিরো থাকে। এর যে ইয়েটা কি বলে, ওয়েভ লেন্থের ক্যালকুলেশন, এটা অ্যাজ ইউজুয়াল C/F হিসেবে ক্যালকুলেশন করা হয়। আর এটার যে ফিল্ড গুলো তৈরি হয় সেই ফিল্ড গুলো যদি একটু দেখো, যে এইখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, দ্যাট মিন্স ইলেকট্রিক ফিল্ডের ইয়েটা যেটা আছে সেটা হচ্ছে, দেখো এই ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাই এখানে যা যা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে, আমরা আহ, এইখানে আহ, এইখানে একটা টার্ম আছে হচ্ছে ফ্রি স্পেস, ফ্রি স্পেস ইন্ট্রিনসিক ইম্পিডেন্স। এটা আহ, এই এটার আমাদের যে ইয়েটা সেটা হচ্ছে এই অ্যান্টেনাটার যে ই ফিল্ড এবং এইচ ফিল্ড, দ্যাট মিনস এখানে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তাদের যে রেশিও, দ্যাট মিনস E/H, এই রেশিওটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স ভ্যালু, যেটাকে আমরা এটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। আরেকটা আছে হচ্ছে আমাদের ইয়েটা হচ্ছে, এটা হচ্ছে আম, একটু মিনিট, সাইন থিটা। সাইন থিটার ক্ষেত্রে যেটা দেখো বলা আছে, যে সাইন থিটার ক্ষেত্রে বলা আছে যে ডাইরেকশন ফ্রম দ্য অ্যান্টেনার গিভেন বাই, অর্থাৎ স্পাশিয়াল ভেরিয়েশন ফিল্ড গুলো যে কোন ডাইরেকশনে ইয়ে হচ্ছে। আমরা একটুখানি গত দিনে তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এরকম যখন আমরা 3D রেডিয়েশন প্যাটার্ন দেখি তাহলে এটাকে যদি আমরা কনসিডার করি তাহলে এই কোন কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন ডাইরেকশনে সে রেডিয়েট করছে সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে থিটা, আর এটার সাথে আমি সাইন যোগ করলে সেটা হবে হচ্ছে সাইন থিটা। আর এর সাথে
এক্সপোনেনশিয়াল টার্ম আছে e⁻−j k r। কে হচ্ছে ওয়েভ নাম্বার। দ্যাট মিনস আমরা যখন অ্যান্টেনাটাকে অসিলেটিং করি তখন ওয়েভ নাম্বার ইয়েটা পাই। আর আহ, আচ্ছা, আরেকটা ভ্যালু আছে হচ্ছে আর। তো আর এর ইয়েটা হচ্ছে মূলত আহ, যেটা সেটা হচ্ছে যে উম, এই আরটা আসলে ডিস্টেন্স মেজার করা হয়। ডিস্টেন্স মেজার করা দ্যাট মিনস আমরা যদি এই সেন্টার পয়েন্ট ধরি তাহলে এর ম্যাক্সিমাম ডিরেকশনের দিকে কত দূর পর্যন্ত এই এর রেডিয়েশনটা সম্পূর্ণ হয় সেটা হচ্ছে আর। তাহলে দেখো, আমরা যদি এই ইকুয়েশনটায় আসি তাহলে ই ফিল্ড এইচ ফিল্ডের রেশিওটা হচ্ছে এটা। কে হচ্ছে আমাদের এইখানে ওয়েভ নাম্বার, আর আই ইয়ে হচ্ছে কারেন্ট, এরপরে হচ্ছে আমাদের কারেন্ট অ্যামপ্লিটিউডটাকে আমরা সাধারণত আই বলে থাকি। আরেকটা ভ্যালু আমাদের পাওয়ার কথা সেটা হচ্ছে এল। এলটা হচ্ছে মূলত লঙ্গার ডাইপোল রেডিয়েট, মানে এই এলটা নির্ধারণ করে হচ্ছে আমাদের, সরি আমি এতক্ষণ ধরে তো এল নিয়েই কথা বলছিলাম সরি। এই যে এটা হচ্ছে এল, এই দুইটা পোল, এই একটা পোল থেকে আরেকটা পোল পর্যন্ত পুরো যে এরিয়া সেটা হচ্ছে এল। তাহলে এই এল এর ভ্যালু এটা। আর সাথে আমাদের আরেকটা আহ, ইয়ে আছে e⁻j k r। আমরা ওয়েভ নাম্বারটা দেখছি কে, আর আরটা হচ্ছে রেডিয়েশন ডিস্টেন্স, কত দূর পর্যন্ত রেডিয়েট হয় সেটা। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে দেখো এই যে ই ফিল্ডের ভ্যালু আর এইচ ফিল্ডের যে ফ্লাক্সের ভ্যালু আছে সেটাকে আমরা কি করি, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করলে এটা পাই। আর এই ক্ষেত্রে রেডিয়েটিভ যে ইলেকট্রিক বা এবং ম্যাগনেটিক ফিল্ড, এই সবগুলোর ভ্যালুই হচ্ছে শূন্য। একটু মাথায় রেখো, সেটা হচ্ছে এইখানে আসলে ই থিটার ভ্যালু আছে কিন্তু ই ফাই শূন্য, এইচ ফাই ফি এর ভ্যালু আছে কিন্তু এইচ থিটার ভ্যালু শূন্য। কারণ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যেহেতু পারপেন্ডিকুলার, সুতরাং ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা থিটার ভ্যালুটা পাবো, সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা জিরো। আবার ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা যখন ফি এর ভ্যালুটা পাবো, ফ্লাক্সের ভ্যালুটা পাবো, তখন ওইখানে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালুটা শূন্য হয়। পারপেন্ডিকুলার হওয়ার কারণে এটা কমনলি জিরো হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের এই শর্ট ডাইপোল অ্যান্টেনা। তাহলে আরেকবার যদি একটু আমি ইয়ে করি, শর্ট ডাইপোল অ্যান্টেনা হচ্ছে যেখানে যে নর্মালি মনে রাখবা যে অ্যান্টেনা গুলোর দুইটা পোল থাকবে, ওপেন সার্কিট এন্ডেড থাকবে, এবং আমরা যে পাওয়ার সাপ্লাই দিব সেখান থেকে এটা দুই দিকে ডিস্ট্রিবিউট হবে, দুই দিকে ভাগ হবে। এই পাওয়ারটা এসে এই দিকেও যাবে, এদিকে দুই দিকে ভাগ হবে। তখন আমরা এটাকে সাধারণত বলে থাকি ডাইপোল অ্যান্টেনা। আর শর্ট ডাইপোল অ্যান্টেনার কন্ডিশনটা হচ্ছে অ্যান্টেনার যে লেন্থ, সেই লেন্থটা ওয়েভ নাম্বারের তুলনায় যথেষ্ট কম। এই কমটা কতটুকু, 10 টাইম, কমপক্ষে ওয়েভ লেন্থের চাইতে 10 টাইমস, মানে 1/10 টাইমস যদি ছোট হয় তখন আমরা এটাকে এই শর্ট ডাইপোল বলে থাকি। এরপরে আমাদের আরেকটা টাইপস আছে সেটা হচ্ছে মনোপোল অ্যান্টেনা। মনোপোল অ্যান্টেনা গুলোর ইয়ে হচ্ছে, আমরা এর আগে বলছিলাম ডাইপোল অ্যান্টেনা, এখন বলছি মনোপোল অ্যান্টেনা। তার মানে বুঝতেই পারছো যে ডাইপোল অ্যান্টেনার ক্ষেত্রে আমাদের দুইটা ছিল, এখন মনোপোল অ্যান্টেনা হবে কি ওয়ান হাফ অফ ডাইপোল অ্যান্টেনা। এবং এর ওইখানে আমরা যখন পাওয়ার সাপ্লাই দিই, এই পাওয়ার সাপ্লাই গুলো কি হয়, দুইটা দিকে ডিরেকশনে ভাগ হয়ে যায়, দুইটা পোলে ডিফারেন্সিয়েট হয়, বাট এইখানে আসলে একটা পোল হয়। এটাকে আমরা বলছি হচ্ছে মনোপোল অ্যান্টেনা। আমরা, তোমরা যে অ্যান্টেনা গুলো এখন পর্যন্ত ডিজাইন করছো সেই অ্যান্টেনা গুলোর ক্ষেত্রে দেখবা যে এটা আমরা মনোপোল অ্যান্টেনা ব্যবহার করছি। এখানে ইলেকট্রন যখন আমরা পাওয়ার সাপ্লাই দিই, এই পাওয়ার সাপ্লাই গুলো এটা পুরো প্যাচের উপরে এটা ডিস্ট্রিবিউটেড হয়। এটা মানে আলাদাভাবে দুই দিকে ভাগ হয়ে যায় না। এটা হচ্ছে এই মনোপোল অ্যান্টেনার ক্ষেত্রে। তো মনোপোল অ্যান্টেনার ক্ষেত্রে আমাদের
যে ইম্পর্টেন্ট ইস্যুটা আছে মনোপল অ্যান্টেনার ক্ষেত্রে, যেটা হয় যে আমরা গ্রাউন্ড প্ল্যানের ক্ষেত্রে আহ ইয়েতে কি বলে রেডিয়েশন প্যাটার্ন বা রেডিয়েশন এরিয়া যেটা পাই, সেই রেডিয়েশন এরিয়াটা মানে আমাদের যে আহ, ইয়েটা হয় ডাইপোল অ্যান্টেনার ক্ষেত্রে, এটা জেড এক্সিস বরাবর নর্মালি অলমোস্ট জিরো হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা জিরো না হয়ে এটা জেড এক্সিস বরাবর একটা সার্টেন ভ্যালু জেনারেট করে, এই যে দেখো এইরকম একটা ভ্যালু জেনারেট করে। এবং এই ক্ষেত্রে এটা রিলেটিভ টু দা লেন্থ, ওয়ান ফোর্থ বা কোয়ার্টার ওয়েভ লেন্থের সাথে একটা রিলেটিভ করে দেন এটা ইয়ে করে। আর আহ, এই যে দেখো, এটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে একটা মনোপোল অ্যান্টেনা, যে এর এই আহ, মানে এই এই যেরকম প্লেস থেকে যদি এটাকে পাওয়ার ইয়ে করা হয়, সাপ্লাই দেওয়া হয়, তাহলে এটা দেখো এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস সব দিকেই কিন্তু এটার একটা ডিস্ট্রিবিউশন আছে, এই রেডিয়েশনটা সব দিকে ডিস্ট্রিবিউট করবে। এটা গেল হচ্ছে আমাদের মনোপোল অ্যান্টেনা। দেন আমাদের অ্যান্টেনা আছে একটা, সেটা হচ্ছে হর্ন অ্যান্টেনা। তোমরা এই antennatheory.com ওয়েবসাইটটায় গেলে এইখানে কিন্তু এই জিনিসগুলো, আমাদের আলাদা কোনো ম্যাটেরিয়ালস নাই, আমরা এই থেকেই, এই ওয়েবসাইট থেকে এই জিনিসগুলো স্টাডি করবো। গত ক্লাসে এখান থেকে পড়াইছি। হর্ন অ্যান্টেনা, হর্ন অ্যান্টেনা মূলত যেটা হয় সেটা হচ্ছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি যে অ্যান্টেনা গুলো আছে, দ্যাট মিনস 300 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ এবং হায়ার ফ্রিকোয়েন্সির ইয়েতে এটা ব্যবহার করা হয়। এই আহ, মানে হর্ন অ্যান্টেনা গুলোর একটা কমন ইয়ে যদি একটু বলি, আচ্ছা তার আগে একটু বলে রাখি, এটা কাজ করবে থ্রি 300 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ এর ভিতরে ইউজুয়ালি, বাট এর চেয়ে আরো বেশি হতে পারে। তো হর্ন অ্যান্টেনা গুলোর একটা কমন ইয়ে হচ্ছে, দেখো যদি কখনো তোমার এমন হয় যে আমি অ্যান্টেনাটা এইখানে প্লেস করব, আর মনোপোল অ্যান্টেনা বা অন্যান্য অ্যান্টেনা হলে ডাইপোল হয়ে দুই দিকে যাচ্ছে, কিন্তু আমি চাই এটা কি হবে, এইরকম কোনো একটা নির্দিষ্ট দিকে পুরো রেডিয়েশনটা এইদিকে হবে, এখান থেকে আমি ডেটা কালেক্ট করব। কখন এটা দরকার হয় খেয়াল করো। সাপোজ মনে করো এই জায়গাটায় একটা অবজেক্ট আছে অথবা একটা হিউম্যান আছে, এখন এই অ্যান্টেনা থেকে আমরা কি করব, এই হিউম্যান বডিতে সিগন্যাল পাঠাবো, আবার এটাকে ফেরত এসে রিসিভ করে আমরা এই সিগন্যাল বডির ড্যামেজ সেলগুলোকে চেক করতে চাই, অথবা টিউমারিয়াস অথবা স্ক্যান করতে চাই। তাহলে খেয়াল করে দেখো যে আমার টার্গেট হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে, যে এই ডিরেকশনে এই ফোকাসিংটা আমি এই নির্দিষ্ট দিকে করব এবং এইখান থেকে আমি যেটা কালেক্ট করব। তখন আমরা আসলে এই হর্ন অ্যান্টেনাটা ব্যবহার করি। কারণ হর্ন অ্যান্টেনার একটা চমৎকার ইয়ে হচ্ছে, এটা খুবই ডাইরেক্টিভ রেডিয়েশন প্যাটার্ন জেনারেট করে, একেবারে ডিরেকশন আর রেডিয়েশন প্যাটার্ন তৈরি করে। আর যেহেতু পুরো রেডিয়েশনটা একটা দিকে হয়, যে কারণে এটার গেইনটা অনেক হাই হয়, এবং 10 to 20 ডিবি পর্যন্ত এই হাই ইয়েটা হতে পারে। তোমরা যদি ছবি দেখো তাহলেই আরো ক্লিয়ার হতে পারবা যে এটা আসলে, এই যে দেখো, এটা যদি হর্ন অ্যান্টেনা হয়, তার মানে কি এই অ্যান্টেনাটা যখন আমরা এইভাবে ইয়ে করছি, তাহলে এর যে রেডিয়েশনটা এইখান থেকে আমরা যখন ক্রিয়েট হবো, তখন তার ডিরেকশনটা হবে এই দিকটায়, অর্থাৎ এইরকম এরিয়া অথবা এরকম নির্দিষ্ট ডিস্টেন্স এরিয়াতে একেবারেই এর রেডিয়েশনটা কাজ করবে। এটা অনেকটা, এটার এই আমরা তো মাইক্রোওয়েভ সিগন্যাল গুলো সেন্ড করি, রিসিভ করি। সাউন্ড ওয়েভের জন্য এইরকম ইয়ে আছে, তোমরা খেয়াল করে দেখবা যে মাইকের হর্ন গুলো যদি খেয়াল করো, তাহলে দেখবা যে এটা একদিকে ইয়ে হয়, এবং এটাকে যেই দিকে দেয়া হয় সাউন্ড ওয়েভটা ওই দিকটাই বেশি যায়, ওটা সাউন্ড ওয়েভের জন্য কাজ করে। বাট মাইক্রোওয়েভের জন্য হর্ন অ্যান্টেনাটা ঠিক এইরকম আহ ইয়েতে আহ এই নির্দিষ্ট দিকে যখন আমরা করতে চাই, তখন এই হর্ন অ্যান্টেনা গুলো আমরা ব্যবহার করে থাকি।
হর্ন অ্যান্টেনা গুলো আহ, বিভিন্ন যে স্পেসিফিক মানে জিওমেট্রিক্যাল যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেই অ্যাপ্লিকেশন গুলোতে নর্মালি এটা ব্যবহার করা হয়। আহ এরপরে আমাদের একটা অ্যান্টেনা টাইপ আছে যেটা হচ্ছে হেলিক্যাল অ্যান্টেনা বা হেলিক্স অ্যান্টেনা বলা হয় এগুলাকে। হেলিক্স অ্যান্টেনা আহ খুবই ডিস্টিংটিভ একটা শেপ, এবং মানে এটার এই যে তোমরা যদি দেখো যে পেঁচানো ডিএনএ ডাবল হেলিক্স মডেল যদি তোমরা পড়ে থাকে তাহলে দেখবে যে এই হেলিক্স মডেল এটা আসলে অনেকটা এরকম পেঁচানো। এই অ্যান্টেনা গুলোকে এই ইয়ের উপর টাইপস এর উপর ভিত্তি করে হেলিক্স বলা হয়। হেলিক্স এর ইয়েটা হচ্ছে যে এটা আহ মানে এই এক্সিয়াল মোড হেলিক্যাল অ্যান্টেনা বা ইয়েতে হিসেবে কাজ করে। এটার আহ মানে খুব সহজে কনস্ট্রাক্ট করা যায় এবং এর ব্যান্ড ওয়াইডটা অনেক হাই হয়। এর ব্যান্ড ওয়াইডটা খুবই অনেক হাই হয়। আরেকটা যেটা সেটা হচ্ছে যে এই অ্যান্টেনাটা যখন আমরা এই যে হেলিক্স ক্রিয়েট করি তখন যেটা হয় যে এইখানে দেখো যে এর এই দিকেও অ্যান্টেনার পার্ট আছে, এইদিকেও অ্যান্টেনার পার্ট আছে। আবার এটা যদি খেয়াল করো তাহলে এইদিকেও অ্যান্টেনার পার্ট, এদিকে, যে কারণে হয় কি এটার পোলারাইজেশনটা চারপাশে সার্কুলার পোলারাইজেশন হয় একেবারে চারপাশে, খুব সুন্দরভাবে সমানভাবে এটার ডিস্ট্রিবিউশনটা বা এই ইয়েটা হয়। তো এই হেলিক্স এর যে ম্যাথমেটিক্যাল বা জিওমেট্রিক যে শেপ সেটা যদি দেখো তাহলে এর ইয়েটা হচ্ছে আমরা কি করব, এইটা হচ্ছে কোএক্সিয়াল ফিট, এইখান থেকে কারেন্ট দেয়া হবে। আর সাবস্ট্রেটের নিচে এখানে গ্রাউন্ড থাকবে, আর এর উপরে এই হেলিক্স মডেলটা ক্রিয়েট করা হয়। তার মানে বুঝতেই পারছো যে এটার হাইটটা কিন্তু বেশ হাই, এর হাইটটা অনেক হাই হয় এবং এটা এই আস্তে আস্তে এইভাবে যায়। আর এর এই হেলিক্সের যে ইয়েটা তো আমরা যে ওভালটা তৈরি হয় সেই ওভালের প্রথম থেকে শেষ পর্যন্ত যে অংশটা সেটাকে আমরা বলছি হচ্ছে ডায়ামিটার। আর এক দুইটা হেলিক্সের মাঝটা সেন্টার পয়েন্ট থেকে যে ডিস্টেন্স সেটাকে আমরা বলছি হচ্ছে এস। আর এটার একটু ইয়ে রাখবা, সেটা হচ্ছে হেলিক্স অবশ্যই যায় হচ্ছে জেড ডিরেকশনে, অলওয়েজ বি জেড ডিরেকশন। এক্স ওয়াই ডিরেকশনে আমাদের ইয়ে থাকে, গ্রাউন্ড থাকে, আর জেড ডিরেকশনে হেলিক্স তৈরি করা হয়। এই হেলিক্সের প্রত্যেকটা অ্যান্টেনা তোমরা কিছু অ্যাপ্লিকেশনও দেখার চেষ্টা করো, এখানে কিছু অ্যাপ্লিকেশনও আছে। তো হেলিক্স অ্যান্টেনার ডায়ামিটার, তারপরে সারকামফারেন্স, সেপারেশন, এই জিনিসগুলো মানে থেকেই মূলত এর যে ডাইরেকশন এবং অন্যান্য যে ইয়েগুলো আছে সেটা ক্যালকুলেশন করা হয়। যেমন এটার যদি পিস অ্যাঙ্গেল ক্যালকুলেশন করা হয় জেড ডিরেকশন বরাবর তাহলে এটা হয় হচ্ছে ট্যান ইনভার্স এস বাই সি। ট্যান ইনভার্স এস বাই সি মানে এসটা হচ্ছে দুইটা হেলিক্সের মাঝখানের যে সেপারেশন সেটা, আর সি হচ্ছে সারকামফারেন্স যেটা হচ্ছে পাই ডি। ডায়ামিটারটা কি, কোন একটা হেলিক্স সবগুলো হেলিক্স তো সিমিলার, এই হেলিক্স গুলো শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাই হচ্ছে মূলত ডি। এরপরে এন আছে নাম্বার অফ ট্রান্স, ইয়েতে কি কি বলে আহ, কতগুলো হেলিক্স আছে, এটা খুব ইয়ে যে তুমি কতগুলো হেলিক্স ব্যবহার করবা সেখানে এই ধরনের ইয়ে আছে। আর এটার এই আহ, মানে ওয়েভলেন্থ যদি আমরা কনসিডার করি তাহলে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যে সারকামফারেন্সটা পাই, সারকামফারেন্স মানে হচ্ছে পাই ইন্টু ডি। একটু আগে আমরা দেখে এসেছি পাই ইন্টু ডি। এটার ভ্যালুটা হবে কি 4 ল্যামডা বাই 3 আর 3 ল্যামডা বাই 4, এই দুইটার মাঝখানে, অর্থাৎ 3 ল্যামডা বাই 4 এর চেয়ে বড় অথবা সমান, আর 4 ল্যামডা বাই 3 এর চেয়ে ছোট অথবা সমান। এটা সাধারণত হয় হচ্ছে এটি এর জন্য। এটা হচ্ছে আমাদের
এই হেলিক্যাল অ্যান্টেনার যে রেডিয়েশন প্যাটার্ন, সেই রেডিয়েশন প্যাটার্নটা। এরপরে আমাদের আছে হচ্ছে ইয়াগি উডা অ্যান্টেনা। ইয়াগি উডা অ্যান্টেনা খুব কমন অ্যান্টেনা, সবাই মোটামুটি আমার ধারণা এই ধরনের অ্যান্টেনা তোমরা দেখছো এবং ব্যবহার করছো। এটা হচ্ছে আমাদের ইউএইচএফ ভিএইচএফ এর যে ইয়েগুলো আছে, ডিস্ট্রিবিউশন গুলো আছে, সেখানে এটা 3 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ এর ভিতরে কাজ করে, আর এর গেন হচ্ছে 10 ডিবির ভিতরে। এটা হচ্ছে, দেখো, আমরা বলছিলাম যে যদি এদিক থেকে গিয়ে এদিকে এদিকে যায় তাহলে এটা হচ্ছে ডাইপোল। আর এটাকে কি করছে? তোর অ্যাপ্লিকেশনটা কই? টেস্টিমোনি চাই, তার অ্যাপ্লিকেশনটা কই? একটা অ্যাপ্লিকেশন ওদেরকে ইয়ে করে দিতে বলে, ইনিশিয়াল দিতে বলে। একটা অ্যাপ্লিকেশন লাগবে না এমনি ভাবে দিতে লাগবে, সে চায়। এটা লাগবে না। আপনি অফিসে কি রাখবেন? কিসের রেসপেক্ট দিলেন? আপনার অফিস ডকুমেন্ট কি? ঠিক আছে। তো এটা এটা যেটা হয়েছে দেখো যে এই যে এটা মানে এইভাবে গিয়ে এদিকে গেলে আমরা বলছিলাম ডাইপোল, ডাইপোলের পরে এটাকে আমরা আবার এদিকে ইয়ে করছি, ইয়াগি করছি। এটা দেখবে যে আমাদের ছাদের উপরে তাকালেই অনেক সময় জায়গায় তোমরা এই ধরনের অ্যান্টেনা দেখতে পাবা। আগে যে টেলিভিশন গুলো, স্যাটেলাইট টেলিভিশন আসার আগে যে টেলিভিশন গুলো আমরা ছিল, তখন এই অ্যান্টেনা গুলো ব্যবহার করা হতো। এটা আহ বেশ ইয়ে আর কি, মূলত এটা জাপানে আবিষ্কার হয় অ্যান্টেনা, যে কারণে এটা হচ্ছে মানে ইয়াগি নাম দেয়া হয়েছে। আর যে ব্যক্তি এটা অরিজিনালি কাজ করছে সেটা হচ্ছে সিনটারো উডা, যে কারণে ইয়াগি উডা নাম দেয় এটার। এই যে ভদ্রলোকের ছবিও দেয়া আছে এখানে, তোমরা এটা পাবা। তো এই অ্যান্টেনা গুলো নর্মালি মানে রিসিপ্টর হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ সিগন্যাল রিসিভ করে টেলিভিশন বা ব্রডকাস্টিং সিগন্যাল গুলো রিসিভ করে এটা রিসিপ্টর হিসেবে ব্যবহার করা হয় এই অ্যান্টেনা গুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইয়েতে। এরপরে একটা অ্যান্টেনা আছে আমাদের স্পাইরাল অ্যান্টেনা। স্পাইরাল অ্যান্টেনার যে কনসেপ্ট, স্পাইরাল অ্যান্টেনাটার কনসেপ্ট হচ্ছে এটা আসলে একটা ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টেনা। ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট যেমন এর আগে আমরা বলছিলাম যে আহ মানে এটার এত থেকে এতর ভিতরে রেঞ্জ থাকবে ইত্যাদি, বা লিমিটেশনস আছে। তো স্পাইরাল অ্যান্টেনার একটা বড় সুবিধা হচ্ছে এর ফ্র্যাকশনাল ব্যান্ডউইডথটা অনেক হাই। অর্থাৎ এর লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা অ্যারাউন্ড 30 হতে পারে। তার মানে তুমি যদি একটা অ্যান্টেনার লো ফ্রিকোয়েন্সিটা 10 গিগাহার্টজ করো, তাহলে এর হাই ফ্রিকোয়েন্সিটা হতে পারে 10 গুণ 30, 300 এরকম। তুমি যদি 1 গিগাহার্টজ করো তাহলে এটা হাই ফ্রিকোয়েন্সি হতে পারে 30 গিগাহার্টজ। এই যে লং রেঞ্জ, এটার একটা ইয়ে হচ্ছে যে এটা আসলে ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট, বা খুব এই জিনিসটা খুব ইয়ে করছে। আর স্পাইরাল অ্যান্টেনার ক্ষেত্রে এটা সার্কুলার পোলারাইজ, দ্যাট মিনস এটা রেডিয়েশন প্যাটার্নটা হচ্ছে মূলত এর সারাউন্ডিংস এর সার্কুলার ওয়াইজ হয়। আর এটা মোটামুটি 70 to 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাভার করে একটা অ্যান্টেনা। এটা একটা, এই যে যে দেখো এটা হচ্ছে স্পাইরাল অ্যান্টেনা। নর্মালি এরকম আহ ইয়ে করা হয়, স্পিন টাইপের কিছু ইয়ে তৈরি করা হয়। এরপরে এখন লেটেস্ট যে কিছু অ্যান্টেনা এসছে, এর ভিতরে আছে হচ্ছে ওয়্যারেবল অ্যান্টেনা। ওয়্যারেবল অ্যান্টেনা বুঝতেই পারছো যে এটা আসলে আহ মানে হিউম্যান অথবা এনিম্যাল, এই হিউম্যান অথবা এনিম্যালে এইগুলা ইমপ্ল্যান্ট করা হয়। এই অ্যান্টেনা গুলো এখন খুব জনপ্রিয় এবং হিউম্যান বডির বিভিন্ন মেডিকেল ডিভাইস গুলাতে এই ওয়্যারেবল অ্যান্টেনা ব্যবহার করা হচ্ছে। এবং আমাদের হিউম্যান বডিতে অলরেডি
এটার কাজ শুরু হয়েছে, কিছু কিছু অ্যান্টেনা ইমপ্ল্যান্ট করা হচ্ছে। আমি তোমাদের সাথে বোধহয় শেয়ারও করছিলাম যে ডায়াবেটিস মনিটরিং এর জন্য যে অ্যান্টেনা গুলো আছে এগুলো মানুষের শরীরে লাগানো হচ্ছে। হার্টের মনিটরিং এর জন্য কিছু সিগন্যাল পাঠানোর জন্য ডিভাইস লাগানো হচ্ছে। এই সবগুলো ডিভাইসেই ওয়্যারেবল অ্যান্টেনা আছে। যেমন রিয়েল টাইম কমিউনিকেশন করার জন্য আমরা যে জিপিএস অ্যান্টেনা গুলো ব্যবহার করি, যে জিপিএস গুলো ব্যবহার করি, এরপরে গুগল গ্লাস, যেটা গগলস যে ব্যবহার করি আমরা, সেই গগলস গুলোতে এই ওয়্যারেবল অ্যান্টেনা আছে। এরপরে হচ্ছে আহ আমাদের এই যে গ্রোপো অ্যাকশন ক্যামেরা, গ্রোপো অ্যাকশন ক্যামেরা গুলো আহ, মানুষের যে ফুটেজ গুলো সে, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. এরপরে কিছু সেন্সর ক্যামেরা আছে। এগুলা তো দেখো, এই যে আমাদের বিশেষ করে তোমরা যারা স্মার্ট ওয়াচ ইউজ করে, স্মার্ট ওয়াচে এই ওয়্যারেবল অ্যান্টেনা গুলো ব্যবহার হচ্ছে এখন। দেখবে যে আমাদের ফোনগুলোর সাথে স্মার্ট ওয়াচের যে কানেক্টিভিটি গুলো আমরা করছি, এটা তো সিগন্যাল যাচ্ছে, রিসিভ করছে আমাদের এই যে হিউম্যান বডির ডেটা গুলো। তুমি যদি আহ, একটা স্মার্ট ওয়াচ পরে থাকো, 1 সপ্তাহ পর তোমার ফোনের সাথে কানেক্ট থাকলে তোমার ফোনে একটা রিপোর্ট আসে যে তুমি এই 1 সপ্তাহে কতখানি হাঁটছো, কতটুকু কি করছো ইত্যাদি। এই এই জিনিসগুলো বা অন্যান্য যে কোনো ডেটা, এই সবই তো এখানে আসছে। এই সব এইগুলো হচ্ছে এই ওয়্যারেবল অ্যান্টেনার মাধ্যমে করা হচ্ছে এখন। ওয়্যারেবল অ্যান্টেনার পাশাপাশি কিছু আহ তৈরি হয়েছে আমাদের, এই যে ইমপ্ল্যান্টেবল অ্যান্টেনা, যেগুলো বলছে কি যে মানুষের শরীরের ভিতরে মানে একবার ইমপ্ল্যান্ট করা হয় ডিভাইসের সাথে, সেন্সর সহ হিউম্যান বডিতে এটা ইমপ্ল্যান্ট করা হয়, তখন কি ওইখান থেকে ডেটা গুলো ট্রান্সমিট করে। এগুলো আমাদের মানে বারবার, যেগুলো ওয়্যারেবল না, স্মার্ট ওয়াচটা তুমি খুলতেছো লাগাচ্ছ, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট যদি এমন হয় যে তোমার স্টমাক অথবা হার্ট অথবা অন্য কোনো জায়গায় তোমাকে ইয়ে করতে হবে, তখন কি করবো? সেই ক্ষেত্রে আমাদের ইয়ে হয়। তো ওয়্যারেবল অ্যান্টেনার নিয়ে আমাদের, তোমরা মানে একটু ভালো যারা ইয়ে করতে চাও, চাইলে ওয়্যারেবল অ্যান্টেনা তৈরি করতে পারো। ওয়্যারেবল অ্যান্টেনা খুব চমৎকার একটা ওয়ার্ক এখন। ওয়্যারেবল অ্যান্টেনার দুইটা চ্যালেঞ্জ আছে এখানে, দেখো। একটা হচ্ছে প্রক্সিমিটি টু হিউম্যান বডি। দ্যাট মিনস এইখানে একটা বিষয় হচ্ছে হিউম্যান বডি ইটসেলফ রেডিয়েট করে যে লসি ম্যাটেরিয়াল, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর লসি ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করে। দ্যাট মিনস আমাদের এই হিউম্যান বডি ইলেকট্রিক ফিল্ড গুলোকে হিটে কনভার্ট করে। তোমরা জানো কিনা, খুবই ইন্টারেস্টিং একটা ইয়ে যে মানে তুমি দেখবা যে বিভিন্ন কারণে তোমার শরীর গরম হয়। মানে জ্বর আসলো, গরম হলো। তুমি মানে রোদে গেছো, গরম হইলো। তুমি প্রচন্ড রেগে গেছো, তখনও তোমার শরীর বা গরম হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে এই শরীর গরম হয়, কারণ হচ্ছে কি আমাদের শরীর ইলেকট্রিক ফিল্ড গুলাকে হিটে কনভার্ট করে। এখন হিউম্যান বডি যখন এই এনার্জি গুলোকে অ্যাবজর্ব করে, তখন এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস গুলো কনসিকুয়েন্টলি যদি এই হিটে কনভার্ট হয়, তখন আসলে আমাদের অ্যান্টেনার ইফিসিয়েন্সিটা কমে যায়। কারণ ওইখানে তো ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড পাঠানো হচ্ছে। এখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা পোর্শন যদি হিউম্যান বডি এটা হিটে কনভার্ট করে ফেলে, তখন কিন্তু এর ওভারঅল ইফিসিয়েন্সিটা কমে আসে। যে কারণে এইখানে অ্যারাউন্ড 50% ইফিসিয়েন্সি মানে পেলেই এটাকে বলা হয় যে এটা ভালো। এটা একটা লিমিটেশন। একটা হচ্ছে লিমিটেড ভলিউমস। অবশ্যই মানে হিউম্যান ওয়্যারেবল অ্যান্টেনা মানে তুমি এটাকে কয়েক সেন্টিমিটার বা কয়েক লম্বা অ্যান্টেনা বানাইতে পারবে না, কারণ এটা তো শরীরের ভিতরে লাগাতে হবে। শরীরের ভিতরে লাগাতে গেলে ডেফিনেটলি এটার সাইজটা অবশ্যই যত ছোট করা যায়। কারণ কোনোভাবে এটা বড় অ্যান্টেনা দিয়ে এটা করা সম্ভব না। মানে আমরা ওই যে ডাইপোল অ্যান্টেনার কথা যেটা বলছিলাম, হেলিক্যাল অ্যান্টেনা। তো আমার মনে আছে আমি আমার পিএইচডি করার সময় একজন জাপানিজ প্রফেসর, আহ ওনার
নাম হচ্ছে তাকামো, সম্ভবত তাকামাদা, এই টাইপের। তো উনি আমাদের সাথে একটা কাজ করলো যে আহ, মানুষের যে খাদ্যনালী যেটা আছে, সেই খাদ্যনালীর ভিতরে কোনো ইনফেকশন আছে কিনা এইটা উনি সিগন্যাল পাস করে রিট্রাইভ করবে। তখন উনি কি করলো, একটা অ্যান্টেনা, তোমরা দেখবে এই ধরনের ডিভাইস বাংলাদেশেও আছে, সেটা মানে মেডিকেলে ডাক্তাররা ব্যবহার করে যে অনেক ক্ষেত্রে ওইটার মাথায় একটা ছোট ক্যামেরা লাগানো থাকবে, আর ওখানে ক্যামেরার কনসেপ্ট আরো অনেক আগে থেকে, যে ভিতরে দেখার জন্য ক্যামেরা ডাক্তার আগে থেকে ব্যবহার করে। তো উনি যেটা করছে যে ক্যামেরার সাথে একটা অ্যান্টেনা দিছে। তখন কি হয়েছে, এটা মানুষের মুখ দিয়ে যদি যায়, তো পাঠাই দিলে এটা ওই খাদ্যনালী দিয়ে যত দূর যাবে তত দূর থেকে সে এই সিগন্যাল গুলো নিতে নিতে যাবে। এবং সেখানে যদি কোনো ডিফেক্ট থাকে, আলসার থাকে, অথবা ঘা হয়, বা বিভিন্ন যে ডিজিজ গুলো হয়, এগুলো থাকলে এইগুলা সে ওই সিগন্যাল থেকে সে ডিটেক্ট করতে পারবে। এখন খেয়াল করো যে এই এই দিক দিয়ে যে অ্যান্টেনা তুমি পাঠাবা, এটা কত বড় করবা মানুষের মুখের ভিতর দিয়ে। এমনিতেই তো এটা খুবই কষ্টকর যে তুমি আহ, শ্বাস না, খাদ্যনালীর ভিতর দিয়ে এটা পাঠাবা। এরকম যে ইয়েগুলো আছে, এই যে লিমিটেড ভলিউমস, এটা একটা। দেখো এখানে কিছু ওয়্যারেবল অ্যান্টেনার ইয়েও আছে, পিকচার আছে, যে এইগুলা ইয়ে করা হয়, হ্যান্ড রিস্ট হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়। আহ এটা আমরা অলরেডি ডান। এটা কোনটা? আচ্ছা, আমি এগুলো একটু ক্লোজ করি কিছু। শর্ট ডাইপোল, শর্ট ডাইপোল হয়েছে ডাইপোল। ডাইপোল আর শর্ট ডাইপোলে মানে এর ভিতরে মেন ডিফারেন্সটা হচ্ছে, ডাইপোলে যেটা হয় যে শর্ট ডাইপোলে এই ডাইপোল মানে এটা দুইটা ইয়ে থাকবে, আর শর্ট ডাইপোলে হচ্ছে এই ওইখানে যে 1/10 যে রিলেশনশিপটা ছিল, যে আমার এন্টেনার লেন্থটা, ওয়েভ লেন্থের 10 ভাগের 1 ভাগের চেয়ে বেশি বড় হবে না, এটা এখানে দরকার হয় না। এটা হচ্ছে ভাইভালডি অ্যান্টেনা। ভাইভালডি অ্যান্টেনাটার ইয়েটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে যে এটা একেবারে লিনিয়ার এবং খুব হাই গেন পোলারাইজড ব্রডব্যান্ড অ্যান্টেনা হিসেবে ব্যবহার করা হয়। এটার আহ, মানে এটা আমরা যে হর্ন অ্যান্টেনা বলছিলাম, এই হর্ন অ্যান্টেনার একটা খুব আপডেটেড ভার্সন। এই অ্যান্টেনা গুলো খুব মানে হাই ডিরেক্টিভ, এবং হিউম্যান বডিতে এটা ইয়ে করা যায়, যে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার কারণে যেটা, সেটা হচ্ছে ওর ডিরেকশনটা এই দিকটায় অনেক বেশি হয়। তো অনেক বেশি হলে যেটা হয় যে এই অংশটুকুতে আমরা, এই অবজারভেশন অংশটুকুতে আমরা এটাকে খুব বেশি কাজে লাগাতে পারি। ভিভাল্ডি অ্যান্টেনাটা এখন বেশ ব্যবহার করা হয়। আমি নিজেও ভিভাল্ডি অ্যান্টেনা নিয়ে বেশ অনেকগুলো কাজও করছি। এটা নিয়ে আমার বেশ কিছু আর্টিকেলও আছে, পাবলিশ আর্টিকেল আছে খুব। এবং একটা আর্টিকেল সম্ভবত খুব মানে ভালো, একটা ভালো জার্নালে হয়েছে, আইসিএমআর খুব ভালো জার্নালে। এই যে এই টাইপের ইয়েগুলো হয়। এটা যেটা হয় যে এই ইলেকট্রিক ফিল্ডটা দেয়া হয় ওর, আমরা যে ইলেকট্রিক ইয়েটা দিতাম, এটা দিতাম হচ্ছে এই জায়গাটায়, কিন্তু এটা দেয়া হয় কি এভাবে গিয়ে মাঝখানে। আর এর এই অংশটুকুতে গিয়ে এখানে কোনো ইয়ে থাকে না, কপার থাকে না বা প্যাচ থাকে না। এটা এইভাবে এই এই প্যাটার্নে করা হয়। তোমরা চাইলে কিন্তু এই ভিভাল্ডি অ্যান্টেনা কেউ তৈরি করার চেষ্টা করতে পারো, ভালো হবে। এনএফসি অ্যান্টেনা আছে। এনএফসি হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, খুব শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন, বিশেষ করে IEEE স্ট্যান্ডার্ড 802.11 এবং 2.11 বি এবং এন এর জন্য আমরা ব্যবহার করি। যেমন আহ, আমরা শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন, বিশেষ করে ওয়াইফাই, ব্লুটুথ, এই ধরনের যে কমিউনিকেশন গুলো আছে, তারপরে এই যে এনএফসি চিপ বা আরএফআইডি কার্ড, ট্যাগ, এই যে গেট গুলোতে তোমরা যে যাও এনএফসি কার্ড দিয়ে বা আরএফআইডি কার্ড দিয়ে ওপেন হয়, এই জায়গাগুলোতে পাঠানোর জন্য কিন্তু আমরা এই
ইয়ে ব্যবহার করে থাকি, এনএফসি ব্যবহার করে থাকি। তো এনএফসি অ্যান্টেনা গুলোর আহ, মানে একটা ইয়ে হচ্ছে যে মূলত এনএফসির একটা কমন সিনারিও হচ্ছে এই পেয়ার্স ডিভাইস গুলোতে ব্যবহার করা হয় শর্ট ডিস্টেন্স পেয়ারিং এ। অর্থাৎ কোন একটা আহ, মানে দুইটা ডিভাইসের ভিতরে শর্ট ডিস্টেন্সে কমিউনিকেট করার জন্য এটা করা হয়। এটা দুইটার বেশি ডিভাইস নর্মালি কমিউনিকেট করে না। এবং এটার ইয়েটা হচ্ছে যে তুমি এখানে দুইটা ডিভাইসকে যখন আমরা একটা সার্টেন ডিস্টেন্সের কাছাকাছি আনবো তখন এদের ভিতরে কমিউনিকেশন হবে। এবং জাস্ট কমিউনিকেট হওয়া মানেই ধরে নেবে যে এটা আসলে ভ্যালিড অথবা এটা মানে খুব খেয়াল করো যে মানে যেমন ওই তোমরা যারা মেট্রো ট্রাভেল করো, তো মেট্রো ট্রাভেল করার সময় দেখবে যে মেট্রোর কার্ডটা তুমি ওটার সার্টেন ডিস্টেন্সের কাছাকাছি নিয়ে গেলে এটা তখন অ্যাকসেপ্ট করে। তো এই যে ওইখানে একটা ডিভাইস আছে যে গেটটায়, আর তোমার কাছে একটা এনএফসি বা আরএফআইডি আছে। এখন এই দুইটাকে যখন তুমি একটা ডিস্টেন্সের চেয়ে কম কাছাকাছি আনছো তখন ধরে নিচ্ছে যে এটা আহ, মানে এই ডিভাইসটা এখন পাস করছে বা অ্যাকসেপ্ট হচ্ছে। এটার ইয়েটা হচ্ছে মানে আহ, মোটামুটি এই উম, মানে 3 ইঞ্চি, মানে 7 সেন্টিমিটার বা বাই 2.5 সেন্টিমিটার মতো নর্মালি এটা হয়ে থাকে। আর এটার ইয়েটার তোমার এনএফসি অ্যান্টেনার মানে আমরা যদিও বলি যে এটা খুব ভালো টেকনোলজি, বা দেখবে যে আমরা খুব হ্যাপি, 50% লস হয়। 50% হচ্ছে মানে এফিসিয়েন্ট এটা ইয়েতে। আহ, এই যে দেখো এখানে একটা ইয়ে আছে যে এই স্মার্টফোনের এনএফসি অ্যান্টেনা আর রিডার এনএফসি অ্যান্টেনা এটা কাছাকাছি আসলে এটা ইয়ে করা যায়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হয়, বাট এনএফসি অ্যান্টেনা গুলো আরএফআইডির চাইতে একটু ইয়ে, কারণ আরএফআইডি গুলোর কি এটাকে একেবারে ভেরি ক্লোজ ফিউ সেন্টিমিটার বা মিলিমিটারের ভিতরে আনলেই কেবল এটা কাজ করে। আর এনএফসি গুলো একটা কপারেটিভ একটু দূরে থাকলে এটা কাজ করে। এবং এটা দিয়ে মানে ব্যাপারটা এরকম যে এনএফসি যদি ব্যবহার করা হয় তাহলে যেটা ঘটবে যে তুমি যদি আহ কার্ডটা তোমার পকেটে রেখে ওদিক দিয়ে হেঁটে যাও তাহলে সে রিড করে নেবে। এটা একটা সুবিধা। আমাদের বেশ কিছু মানে ফোন, বিশেষ করে স্যামসাং এর নেক্সাস ফোন গুলোতে এনএফসি কার্ড, এনএফসি অ্যান্টেনা গুলো বিল্ট ইন থাকে, এটা ব্যবহার করা যায়। এরপর আছে হচ্ছে ফ্র্যাকটাল অ্যান্টেনা। ফ্র্যাকটাল অ্যান্টেনা গুলো হচ্ছে মূলত আহ স্ট্রাকচারাল, মানে যে একটা ফাইনাইট এরিয়ার ভিতরে যখন আমরা কোনো অ্যান্টেনাকে কনস্ট্রাক্ট করতে চাই তখন এই ফ্র্যাকচার অ্যান্টেনা গুলো ব্যবহার করা যাবে। এই যে ট্রায়াঙ্গেল, মানে এক কথায় ফ্র্যাকচার অ্যান্টেনা গুলো হচ্ছে এর নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, বাট এটাকে বিভিন্ন ভাবে মানে প্যাচটাকে বিভিন্ন ভাবে মডিফাই করে এটাই এই অ্যান্টেনা গুলো তৈরি করা হয়। যেমন দেখো এই যে এটা একটা অ্যান্টেনা আমাদের আহ মোবাইল ফোনে যে এই ধরনের অ্যান্টেনা গুলো ব্যবহার করা হয়। যে দেখছো এইগুলা দেখবা যে ফোন গুলোতে যদি ইয়ে করো তাহলে রিবন মতো একটা স্ট্রাইপ লাগানো থাকে। এটা অনেক সময় এইভাবে এই ফ্যাশন অ্যান্টেনা অ্যান্টেনা হিসেবে কাজ করে ডিভাইস গুলোতে। এই যে এটার আবার দেখো মাঝখানে এখানে ওরা ইয়ে করছে, স্লট কেটে দিছে। এখানে দেখো অনেকগুলো স্লট করছে।
এরকম মডিফাই করে করে এই মানে এই এগুলো তৈরি করে। তোমরা কিন্তু এই যে ছবিগুলো দেখে এইরকম অ্যান্টেনা তৈরি ট্রাই করতে পারো তৈরি করার। ওয়্যারেবল হয়ে গেছে। মাইক্রোস্ট্রিপ পেস অ্যান্টেনা যেটা আমরা তোমরা এখন কাজ করছো, সেই মাইক্রোস্ট্রিপ পেস অ্যান্টেনা, মাইক্রোস্ট্রিপ পেস অ্যান্টেনা গুলো আহ নর্মালি পেস অ্যান্টেনা বলা হয়। তো এই যে দেখো, এটা নিয়ে আর কি বলবো, এটা অলরেডি তোমরা তৈরি করছো। মাইক্রোস্ট্রিপ পেস অ্যান্টেনা দিয়ে হচ্ছে যে মূলত মাইক্রোস্ট্রিপ ট্রান্সমিশন লাইন ব্যবহার করা হয়। দ্যাট মিনস এর প্যাচের এইখানে একটা কন্টিনিউয়াস ট্রান্সমিশন লাইন দেওয়া হয় যেটা দিয়ে ইলেকট্রিক ফ্লো হয়, এবং এটা প্যাচে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, এবং এর ব্যাক এন্ডে গ্রাউন্ড থাকে। তো মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনার কি যেই প্যারামিটার গুলো আছে এইটা একটু তোমরা দেখার চেষ্টা করো। দেখো, এটা হচ্ছে ওর ইকুয়েশন, যে তোমার অ্যান্টেনা যদি লেন্থ হয় এল, আর ওর আহ ইয়েটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি হয় এপসাইলন, তাহলে এর যে সেন্টার ফ্রিকোয়েন্সি, অথবা আমরা যেটাকে ওই যে এইভাবে যখন আমরা পাই যে এই পয়েন্টটা ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হিসেবে কাউন্ট করি, সেটার ভ্যালুটা হচ্ছে C/2 রুট ওভার এপসিলন আর, অথবা 1/2 রুট ওভার এপসিলন নট এপসিলন আর মিউ নট। এগুলা সবই হচ্ছে আমাদের এই আর এটা হচ্ছে তুমি কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করছো, ইয়েটা করছো, যেমন রজার সেফার ফোর যা দিবা তার জন্য এটা হচ্ছে ওর লেন্থ। আর নট মিউ নট এইগুলা তো কনস্ট্যান্ট। এর বাইরেও আরো কিছু টাইপস আছে, তোমরা একটু দেখার চেষ্টা করো। আমাদের মোটামুটি যেগুলা প্রয়োজন সেইগুলো আমরা আমাদের অলমোস্ট হয়ে গেছে। এই যে ডিশ অ্যান্টেনা যেটা তোমরা ব্যবহার করো, দেখো এটাও একটা অ্যান্টেনার টাইপস। এটা হচ্ছে প্যারাবোলিক রিফ্লেক্টর অ্যান্টেনা। প্যারাবোলিক রিফ্লেক্টর অ্যান্টেনার মূলত আহ, এর মানে একটা হচ্ছে যে এগুলার মানে খুবই হাই, এর গেন অনেক হাই, যে কারণে এর সারাউন্ডিংস এও বেশ কাভারেজ এরিয়াটা অনেক বড় হয়, অনেক দূর পর্যন্ত এটা তোমার কাভার করতে পারে। বাট এর ব্যান্ড ওয়াইড কিন্তু খুব বেশি না, 150 মেগাহার্টজ থেকে 1.5 গিগাহার্টজ এর ভিতরে এটা করে। আর ছোটগুলার আবার একটু ব্যান্ড ওয়াইড বড় হয়, কিন্তু কাভারেজ রিজিয়নটা একটু হয়। এই ডিশ অ্যান্টেনার যে ক্যালকুলেশন গুলো আছে, ক্যালকুলেশন গুলো আমাদের অত বেশি এই ক্ষেত্রে, এই ডিশ অ্যান্টেনার ক্ষেত্রে লাগবে না, বাট টাইপসটা একটু জেনে রেখো আর কি। এই ছিল আমাদের মোটামুটি অ্যান্টেনার ডিফারেন্স, অ্যান্টেনার টাইপস। কালকে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, দুই গ্রুপেরই আমি করব, ল্যাবের টাস্ক গুলো করব। আচ্ছা, একটু সিয়াররা আমাকে বলবো, আমাদের তো দুইটা নেওয়া হয়েছে তোমার, ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, আরো দুইটা তো বাকি। আমরা কি আগামী নেক্সট উইকে একটা ক্লাস টেস্ট নিতে পারি? জি স্যার। কালকে না, পরের সপ্তাহে আর কি। হ্যাঁ, জি স্যার, সমস্যা হবে না। তাহলে এক কাজ করি, আমরা এই যে আমাদের অ্যান্টেনা থিওরির যে ইয়েটা ওয়েবসাইট থেকে যে জিনিসগুলো আমরা দেখছি, এই যে দেখো, ইন্ট্রোডাকশন টু অ্যান্টেনা, অ্যান্টেনা বেসিক্স, টাইপস অফ অ্যান্টেনা, এই পর্যন্ত আমরা দেখলাম। এই এই তিনটা টপিকসই রাখো। হ্যাঁ, ওকে স্যার, আমরা জানাই দিব সবাইকে আবার। এই যে এই তিনটা টপিকস নিয়ে আমরা করবো, একটা পরীক্ষা নেবো স্যার তাহলে। এই দুইটা ক্লাসের যে আপনি রেকর্ড করছিলেন ওই দুইটা দিয়ে দিলেও ভালো হতো আমাদের জন্য।